স্বাগতম, নমস্কার। আমরা চেনা চিত্র অজানা গল্পতে আজকে এমন একটা বিষয় রেখেছি যেটা শুনে হয়তো আপনাদের একটু হাসি পেতে পারে। ধুতি। মানে ধুতি মানে হচ্ছে কি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। ধুতিটা ঠিক বাঙালিদের পোশাক এরকম দাবি আমি কিন্তু করব না, বা ধুতির আবিষ্কার বাঙালিরা করেছিল এরকম দাবি আমি করছি না। কারণ আমরা পৌরাণিক যেটা রামায়ণ মহাভারত দেখেছি তার তথ্য সত্য কি মিথ্যে ইতিহাসে তো নেই। সেটা কাল্পনিক হতে পারে, বাস্তব হতে পারে মানুষের কাছে, হিন্দু ধর্মের বেসিক্যালি। তো তাতে আমরা দেখতাম যে রাম বলুন, রাবণ বলুন, অর্জুন বলুন, কৃষ্ণ বলুন, প্রত্যেকেই ধুতি পরে রয়েছে, কিন্তু কালারফুল সিল্ক টাইপের কাপড়ের ধুতি তারা পরতেন। সাদা ধুতিও তাদের পরতে দেখেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে সেটাকে আমরা ধরছি না, কাউন্টিংয়ে আমরা রাখছি না। তা রাখবো কোনটা? রাখবো খুব বেশি দিনের না করলেও ধরুন একটা সময় বা রাজপাট পরিবর্তিত হতে হতে তো একটা সমাজ তৈরি হয়েছে। আগে হিন্দু সমাজ ছিল আমাদের এই জায়গাটা, এবং হিন্দু সমাজ হচ্ছে কি আদি একটা সৃষ্টি, এবং কবে তার সৃষ্টি হয়েছিল সেই ইতিহাসের পাতা ঘেটে লাভ নেই। মুঘল সাম্রাজ্যের আগে এ ভারতবর্ষে যারা বাস করতেন তারা মূলত রাজা রাজরা এবং প্রজা, তাদের প্রত্যেকের পোশাক ছিল কিন্তু ধুতি, মানে পুরুষদের কথা বলছি, এবং মেয়েদের তো শাড়ি ছিলই। এটা যেমন বাস্তব, তেমন বাস্তব হচ্ছে গিয়ে যে ধুতির সঙ্গে কিন্তু একটা সময় পাঞ্জাবি ছিল না, গেঞ্জি ছিল না, ফতুয়া ছিল না, কিচ্ছু ছিল না। আর মহিলাদের শাড়ি ছিল, মহিলাদের কিন্তু ব্লাউজ বা ইত্যাদি ছিল না। ছিল না তো ছিলটা কি? এটা তো স্বাভাবিক প্রশ্ন হতে পারে। দেখুন, যতটুকু ইতিহাসের পাতা থেকে উঠে এসছে সেটা যে মুঘল সাম্রাজ্য বা ইসলামিক সাম্রাজ্য আসার আগে সেলাই করা পোশাকটাই ছিল। সেলাই করা পোশাক আসে কিন্তু ওই ইসলামিক সাম্রাজ্য আসার পর, তারাই কিন্তু এই সেলাই ফোড়াইয়ের কাজটা করতেন। অর্থাৎ আপনারা আজকে যেখানে জামা কাপড় সেলাই করতে দেন, সেই সেলাইয়ের জায়গাটা কলকবজা বলুন, ছুঁচসুতোর বলুন, সেই ব্যাপারটা ছিলই না প্র্যাকটিক্যালি। যার জন্য আমরা দেখেছি যে ধুতির সঙ্গে মোটা চাদর শীতকালে, আর গরমকালে পাতলা চাদর। চাদর আর ধুতি ইতিহাসের পাতা থেকে যেটা পাই, সত্য মিথ্যা আপনারা বিবেচনা করবেন। কিন্তু এই ধুতির পাটটি ধীরে ধীরে উঠতে আরম্ভ করলো সেটা কিন্তু মুঘল সাম্রাজ্য থেকে। তো তাদের পোশাক ছিল ঢোলা কালার পাজামা আর ওই পাঞ্জাবির মতন একটা আলখাল্লা টাইপের কিছু। তো তখন কিন্তু হিন্দু সমাজও ধুতির সঙ্গে ওই ফতুয়া বা ধরুন পাঞ্জাবির মতন কিছু একটা পরা শুরু করলো। সেলাই করা হলেও সেটা সামনেটা খোলা থাকতো, সুতো দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা থাকতো, একটা দিক দুটো দিক হয়তো সেলাই করা থাকতো। তো এই হচ্ছে গিয়ে ধুতি পাঞ্জাবির সময়। পাঞ্জাবির কথা বলছি, সেটা ওই ইসলামিক সাম্রাজ্য আসার পর থেকেই হয়েছে। তো ধুতি কালচারটা ভারতবর্ষের ছিল, বা ভারতবর্ষের লাগোয়া। তখন তো ভারতবর্ষ বলতে যেটা ছিল সেটা পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মানে পারস্য, যে সমস্ত বিরাট জায়গা নিয়ে ভারতবর্ষ ছিল। তো এই ছিল ধুতির ব্যাপার। আর আমরা দেখতাম যে দক্ষিণ ভারতে এখন যেটা লুঙ্গির মতন করে ধুতিটা পরে, সেটা কিন্তু ছিল না। সেখানেও কিন্তু ধুতির মতন ওই মাঝখান দিয়ে ফেট্টি বেঁধে পেছনে গোঁজা, সেই ব্যাপারটাই ছিল। আমরা তো সেটার পুরোনো দিনের ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধরুন আজ থেকে 100 বছর কিংবা আগে পরে হতে পারে, প্লাস মাইনাস। আপনারা যদি কলকাতার কোনো ছবি দেখেন, দেখবেন যে ধুতি পরা লোক ঘুরে বেড়াচ্ছে। কি আরেকটু আগেকার দিনে যখন ট্রেন আসেনি বা বিদ্যুৎ আসেনি, সেই সময়ও কিন্তু ধুতি এবং ওই ধুতির মতন শার্ট বা ফতুয়া বা পাঞ্জাবি টাইপেরই ছিল, কিন্তু ধুতি ছিল কম্পালসারি, এবং সারা ভারতে কিন্তু। এবার বাঙালির বাঙালিত্বর জায়গায় ধুতিটাকে নিয়ে আসে। সেই ধুতির সংস্কৃতি কিন্তু ভারতবর্ষে বাংলাতেও ছিল, কিন্তু বাঙালিদের একটি বিশেষ পোশাক ছিল। আমি বলছি ওই ব্রিটিশ টাইমের কথা। ধুতি এবং পাঞ্জাবি, গোল গলার পাঞ্জাবি, অনেক সময় সাইডে বোতাম থাকতো, আর তখন হাতা বন্ধ থাকতো, ঢোলা হাতার
পাঞ্জাবি তখন ছিল না, বা কলার তলা পাঞ্জাবি সেটাও কিন্তু ছিল না, তখন ওইটাই ছিল, মানে ধুতি গোল গলার পাঞ্জাবি, ফিনফিনে পাঞ্জাবি পরতো এবং ফিনফিনে ধুতি পরতেন তখনকার দিনে বাঙালিরা, যাদের পয়সা ছিল, বলতো চুনট করা ধুতি, মানে মানে একেবারে সামনের পোছা দুলবে সেই ধরনের ধুতি, তা দিয়ে বড়লোক চেনা যেত। আর সাধারণ মানুষ যারা কাজে কর্মে যেতেন টেতেন তারা ধুতি পরতেন, পাঞ্জাবি পরতেন, কেউ কেউ ধুতির সঙ্গে শার্ট পরতেন। আচ্ছা, শার্টের ব্যাপারটাও আসে খুব অদ্ভুত। শার্টটা এলো করতেন, শার্টটা এলো ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশরা আগে, মানে আমাদের এখন শার্ট মানে হচ্ছে কি একবার তলা অবধি সব খোলা, বাটন লাগাতে 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 আমরা কলার অবধি বাটন লাগাই। ব্রিটিশরা প্রথম যখন এলো তখন সেই পাঞ্জাবি, তাদের শার্টগুলো ছিল অদ্ভুত, এই বুক অবধি কিন্তু তাদের, মানে এখন আমরা টি শার্ট যেটা পরি বা গেঞ্জি যেটা পরি আর কি বলে না টি শার্ট, সেই টি শার্টের মধ্যে বুক অবধি ছিল তাদের বাটন লাগানো, কলারওয়ালা। সেইটা দেখা দেখি আমাদের শার্টের ব্যাপার এলো, যে শার্টটা পাঞ্জাবির মতন তলার দিকে, কিন্তু ওপরের দিকে কিন্তু ওই বুক অবধি আপনার বোতাম, কলার থাকবে, বাকি সব পাঞ্জাবির মতন, অর্থাৎ সাইডে পকেট, একটা বুক পকেট, একটা ভেতরের পকেট, কিন্তু ধুতি ছিল কম্পালসারি। এবং ধুতির সঙ্গে আন্ডার গার্মেন্টস যেগুলো ছিল, মার্জনা করবেন বলছি যখন বলতেই হবে, সেটা হচ্ছে আন্ডারওয়্যার, সে বড় বড় পাতলুনের মতন ভেতরে পড়ার ব্যবস্থা ছিল। তা ধুতি পড়ার জায়গাটা কিন্তু আমরা দেখেছি আগেকার দিনে যারা বিপ্লবী ছিল তারা ওই পাঞ্জাবি বা শার্টের পকেটে তাদের বন্দুক টন্দুক ইত্যাদি রাখতেন। সেটা আমরা ক্ষুদিরাম বোসকেও দেখেছি ধুতি পড়া, সূর্য সেনকে দেখেছি। আগে যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য তাদের প্রত্যেকেরই কিন্তু ধুতি পাঞ্জাবি পরা চেহারাটাই আমরা দেখেছি। মানে আদর্শ বিপ্লবী হতে গেলে ধুতি পাঞ্জাবি পরতে হবে। আরেকটা ব্যাপার বলি, যুগ এগিয়েছে যখন, ধরুন মহাত্মা গান্ধীরও তো বয়স অনেকটা হলো, আমরা স্বামী বিবেকানন্দকে দেখেছিলাম যে তিনি যখন থাকতেন তখন তাদের কাস্টমসে ছিল লুঙ্গির মতন করে ধুতি পরা, আর ওপরে ওই আধা হাতার পাঞ্জাবি, যেটা আজকেও কিন্তু আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন ইত্যাদি জায়গাতে। কিন্তু স্বামীজি যখন বিদেশ গেলেন তখন প্যান্টের মতন একটা কিছু পরলেন, মানে সেটা ঠিক প্যান্ট নয়, প্যান্টের মতন মোটা কাপড়ের পরলেন, এবং সেগুলো সব ধার দেনা করে নিয়ে আসতে হয়েছিল আমেরিকাতে তখন তিনি গিয়েছিলেন। আর কোটের মতন একটা পরেছিলেন, সেটা বিবেকানন্দের একেবারে গোড়ার দিন। রবীন্দ্রনাথকেও আমরা দেখেছি কিন্তু ওই ধরনের প্যান্টের মতন কিছু একটা, এবং ওপরে একটা বড় আলখাল্লা টাইপের কোট শীতকালে। কিন্তু রবীন্দ্রনাথ বেসিক্যালি ধুতি পরতেন, ধুতি ছিল তার প্রিয় পোশাক, এবং তার সঙ্গে পাঞ্জাবি পরেও গুরুদেবকে আমরা দেখেছি গায়ে শাল গায়ে দিয়ে। আবার অনেক সময় আমরা দেখতাম যে রবীন্দ্রনাথ আলখাল্লার মতন পরতেন, লম্বা একেবারে পা অব্দি, যেটা আমি আগের এপিসোডেও বলেছি, কিন্তু ভেতরে ধুতি থাকত। মহাত্মা গান্ধী তিনি কিন্তু, বা জওহরলাল নেহরু, এরা কিন্তু পাক্কা সাহেব ছিলেন প্রথম জীবনে, দুজনেই কিন্তু ব্যারিস্টার ছিলেন, এবং বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন একবারে সুটেড বুটেড। তখন নেকটাই শুরু হয়, নেকটাইয়ের সময় আমাদের এই যে কলারের ভেতর দিয়ে আমরা টাইটা পরি, তখন কিন্তু সেরকম ছিল না, তখন ছিল কলারটা তোলা থাকবে, শুধু সামনেটা বন্ধ থাকবে, আর নেকটাইটা, এই টাইয়ের সিস্টেম ধীরে 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 হয়েছিল, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। কিন্তু গান্ধীজি যখন ফিরে এলেন বিদেশ থেকে, তখন কিন্তু তিনি একেবারে ওই ধুতিটা পরতেন, ধুতির একটা অংশ গায়ে জড়াতেন, আর ঠান্ডার জায়গায় যখন তিনি যেতেন তখন একটা মোটা ধরনের কাপড় পরতেন। এবং আমরা পরবর্তী অধ্যায়ে রাজনীতিবিদদের, মানে বিধান রায় থেকে শুরু করে, আমাদের কলকাতার কথা বলছি, বাংলার কথা বলছি, বিধান রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য অব্দি সবাই ধুতি পরতেন। এরা কমিউনিস্ট, মানে কংগ্রেস যত না ধুতি পরতে তার থেকে বেশি কমিউনিস্টরা পরতেন। কংগ্রেসরা বরং ওই চুড়িদার টাইপের পাজামা পরতো বা চোস্তা পরতেন, যেটা জওহরলাল নেহরু স্টাইল থেকে এসছে। কিন্তু ধুতি পাঞ্জাবি মানে অবভিয়াসলি সে কমিউনিস্ট পলিটিক্যাল ক্ষেত্রে, এবং এটা কমিউনিস্টদের রীতি ছিল। আজকে তো আর সেটা দেখা যায় না, বিমান বসছেরা ধুতি পরা লোক আর কোথায়। চলচ্চিত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রমথেশ বড়ুয়া টড়ুয়ার আমলে যে পোশাক আশাকগুলো ছিল সব ধুতি পাঞ্জাবি, তখনকার দিনে ধুতি পাঞ্জাবি পরা সমস্ত সিনেমা। পরবর্তী অধ্যায়ে হ্যাঁ ঠিক আছে, কোট প্যান্ট তো ঢুকেছি, উত্তম কুমারের আমলে কোট প্যান্ট ঢুকেছে, ডেফিনেট করি 50-এর দশক 60-এর দশক। কিন্তু ধুতি পাঞ্জাবি ছিল উত্তম কুমারের একবার প্রিয় পোশাক। সৌমিত্রেরও আমি দেখেছি যে ধুতি পাঞ্জাবি পরা। আজকের মানে 2025 আপনি কলকাতা শহরে বেরিয়ে দেখুন তো কটা ধুতি পাঞ্জাবি পরা লোক দেখতে পাবেন।
পাবেন, মারোয়ারিদের পাবেন। বাঙালিদের ধুতি পাঞ্জাবি পরা আপনারা কিন্তু দেখতে পাবেনই না, গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি ধুতি পাঞ্জাবি দেখেন, ধরেই নেবেন যে পুরোহিত, ঠাকুরমশাই, ওই হয়তো কোনো কাজে যাচ্ছে, ঠাকুরমশাই মানে হচ্ছে কি ধুতি পাঞ্জাবি। ফলে এই যে আমাদের রীতির ধুতি পাঞ্জাবিটা উধাও হয়ে গেল, এবং সেখানে রাজনীতিবিদদের কাছে আজকে পাজামা এবং পাঞ্জাবি আসলো, সেটা খুব অদ্ভুত লাগে যে বাঙালি মানে যে ধুতি বা ভারতীয় মানে যে ধুতি, হিন্দুদের বিশেষ করে, সে ধুতি কোথায় গেল? পরিশেষে খুব ইন্টারেস্টিং একটা কথা বলে জানাই, আমি সাহেবী স্কুলে পড়াশোনা করেছি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এবং সাহেবী স্কুল মানে হচ্ছে কি সব রীতিনীতি, বেঞ্চ ফেঞ্চ, সিস্টেম ফিস্টেম সব সাহেবী, অ্যাবসলিউটলি সাহেবী। এবং সেই স্কুলে পড়াকালীন আমরা দেখতাম ইংরেজিতে কথা বলতে হবে, এই বলতে হবে, সেই বলতে হবে, চ্যাপেল করতে হবে। কিন্তু একটা কি জিনিস জানেন, বলতে আজকে আমার খুব গর্ববোধ হচ্ছে, আমাদের স্কুলে 80% থেকে 90% ছিল খ্রিশ্চান টিচার, আর 20 থেকে 25% বা ধরুন অনেক সময় 10 to 15% ছিল হিন্দু টিচার। হিন্দু আর খ্রিশ্চান চেনা যেত কি ছিল জানেন? আমাদের স্কুলে যত মানে স্কটিশের যত খ্রিশ্চান টিচার ছিলেন, প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে আসতেন। ধুতি পাঞ্জাবি দিয়ে খ্রিশ্চান টিচার বোঝা যেত, আর হিন্দু টিচার বোঝা যেত 70-এর দশকে আমি কথা বলছি, প্যান্ট শার্ট দিয়ে। এটাই ট্র্যাজেডি। আসবো আবার নতুন গল্প নিয়ে পরের দিন।